চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা যারা আজকের ভাবনা সম্পর্কে অবগত আছেন, চ্যানেল ভিশন কর্তৃপক্ষের মস্তিষ্ক প্রসূত এই অনুষ্ঠান ইতিমধ্যেই বাংলা টিভি চ্যানেলের জগতে একটা নিজস্ব জায়গা করে নিয়েছে। একটা ভিন্ন স্বাদের, অন্য ধরনের, সামাজিক অবক্ষয়কে দূরে ঠেলে দেওয়া, সাংস্কৃতিক রাজ্যের সাংস্কৃতিক মানোন্নয়নে আজকের ভাবনার একটা বিশেষ ভূমিকা রয়েছে চ্যানেল ভিশন আয়োজিত। এবার আপনারা যারা এই অনুষ্ঠান নিয়মিত দেখেন তারা জানেন, এখানে শুধু গান, কবিতা, সাহিত্য আড্ডা তাই হয় না, নানা ধরনের আলাপ আলোচনা, বিভিন্ন দিনে বিভিন্ন ধরনের আলোচনা ভিত্তিক অনুষ্ঠান, দীর্ঘ 6 বছর অতিক্রান্ত নিজস্ব গতিতে ধীরে অথচ নিশ্চিতভাবে বাংলা সংস্কৃতির জগতে একটা জায়গা করে নিয়েছে আজকের ভাবনা। আজ আমাদের বিষয় কবিতা আবৃত্তি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার বাঁদিকে স্বাতী মিত্র মুস্তাফি। স্বাতী মিত্র মুস্তাফি সম্পর্কে প্রথমে কিছু বলা দরকার। দীর্ঘদিনের আবৃত্তি শিল্পী এবং তবে প্রচারের ইঁদুর দৌড়ে যে সমস্ত শিল্পীরা লাফালাফি করে থাকেন, স্বাতী ঠিক একটু তাদের থেকে অন্য ধরনের, অর্থাৎ প্রগতিশীল, সুস্থ চিন্তা ভাবনার একজন মানুষ। সুতরাং আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্বাতী যে এসেছেন, এটা আমাদের অবশ্যই আনন্দের বিষয়। আমরা স্বাতী মিত্র মুস্তাফি মূলত আমি বলেছি আবৃত্তি শিল্পী, কাজেই প্রথম কবিতায় চলে যাচ্ছি। স্মরণে চেতনে মননে যিনি সর্বক্ষণ বিরাজ করছেন আমাদের মধ্যে, তিনি হলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবো আমার অনুষ্ঠানের প্রথমেই। জানাবো ভীষণ জনপ্রিয় কবি, আমার ভীষণ প্রিয় কবি অরুণ কুমার চক্রবর্তীর একটি কবিতা দিয়ে। কবিতাটি আঞ্চলিক কবিতা। রবি ঠাকুর, পেন নাম হই। और रवि ठाकुर हे तुके बुसखे ग्रामे लिए যাব, শহর তোকে লাচায় কোদায়, ব্রিজ বানিয়ে সোহাগ করায়, রাস্তা বানিয়ে রোদে পুড়ায়, সি যাতনা আর না সহিব। রবি ঠাকুর হে, কবি ঠাকুর হে তোকে এই বুসেখে গ্রামে নিয়ে যাব। গেরাম তুহার লাইকবেক ভালো, মানুষ মোরা কালহ কালহ, মাটির উঠান ঘরকে চলো, শহর পানে আর যেইতে নাহি দিব। রবি ঠাকুর হে, কবি ঠাকুর হে তোকে এই বুসেখে গ্রামে নিয়ে যাব। তোকে সাহস দিব, পীড়িত দিব, কাঁঠাল পিড়ি পেইতে দিব। তোকে সাহস দিব, পীড়িত দিব, কাঁঠাল পিড়ি পেইতে দিব। গিচিঙ্ঘিনা মাদল দিব, করম ফুলের মালা দিব। সেগুন ফুলের টুপর দিব, শালমৌলির ছায়া দিব। ঠাকুর পেন নাম হই, ঠাকুর পেন নাম হই, কোনো কথার না শুনব। রবি ঠাকুর হে, কবি ঠাকুর হে তোকে এই বুসেখে গ্রামে নিয়ে যাব। তোকে এই বুসেখে গ্রামে নিয়ে যাব। তোকে এই বুসেখে ঘরকে নিয়ে যাব। বাহ,
আর যার কবিতা সাথী এক্ষেত্রে আপনাদের আবৃত্তি করে শোনালেন, আপনারা জানেন সম্প্রতি প্রয়াত হয়েছেন এবং কবিতার জগতে অবিস্মরণীয় প্রতিভা ছিলেন। এবং সবচেয়ে একটা বিশেষ বিষয় আমরা লক্ষ্যও করেছি, উনি যেমন এই সমস্ত ভাষার লেখনীতে ঋদ্ধ ছিলেন, পাশাপাশি আমরা তার বিখ্যাত সেই গান লাল পাহাড়ির দেশে যা আজও অমর হয়ে রয়েছে, থাকবেও। তো সেক্ষেত্রে আমরা এই কবিকে জানতাম, আমি অন্তত বিশেষভাবে, যে ইঞ্জিনিয়ার মানুষ ছিলেন, কিন্তু হেলায় সব কিছুকে ছাড়িয়ে দিয়ে যেন সেই আউল বাউলের মতন ঘুরে ঘুরে বেড়ানো, অনেক বিষয় রয়েছে তার সঙ্গে। তো যাই হোক, প্রথম কবিতায় রবীন্দ্রনাথকে কোন দৃষ্টিতে তারা দেখছেন, যে ভাষায় কবিতাটা উঠে এলো, আপনারা যারা পর্দার ওপারে আছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করছেন। আমি সাথীর কণ্ঠে পরবর্তী আবৃত্তিতে চলে যাব। এবারের কবিতাটি গুরুদেবের খেয়া কাব্যগ্রন্থ থেকে, কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগদিছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরে একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। ধন্যবাদ সাথীকে। আর রবীন্দ্রনাথের যে জীবন দর্শন, রবীন্দ্রনাথ মূলত ব্রাহ্ম সমাজে ছিলেন এবং উপনিষদের সেই বাণী সর্বাঙ্খল্যইদং ব্রহ্ম। এখন কথা হচ্ছে যে আমরা অনেক সময় মানে সেই অর্থে তাকে চিনতে ভুল করি। তাকে বলতে রবীন্দ্রনাথকে নয়, সেই ব্রহ্ম বলুন, কেউ ঈশ্বর বলুন, যে যেভাবে বলুন, অর্থাৎ তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে, কিন্তু প্রথমে বোঝা যায়নি। আবার দেখুন, আপনারা যখন রবীন্দ্রনাথের দেবতার বিদায় কবিতাটি পড়েছেন, যারা দেবতা মন্দির মাঝে ভক্ত প্রবীণ, সেই শেষের দিকে কথা এলো, আরে আরে অপবিত্র দূর হয়ে যারে, সে কহিল চলিলাম চক্ষের নিমেষে,
ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে। সুতরাং মানুষের মধ্যে ঈশ্বর, এই কনসেপশন, এই ধারণা, এই চিন্তা ভাবনা ঊনবিংশ শতাব্দী থেকেই বেশি এসছে। স্বামী যখন বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, তো মানুষের মধ্যে যে ঈশ্বরকে দেখা, এটা আর রবীন্দ্রনাথের মতন মানুষ, অন্তত আমার ব্যক্তিগত জীবনে অনুষ্ঠানের পরিচালক হিসেবে এটুকু আমি বলতে পারি, আমার কাছে 1 নম্বর দার্শনিক। আমি তার উপরে এখনো কাউকে সেই অর্থে খুঁজে পাইনি, হয়তো আমার গণ্ডি সীমিত হতে পারে। তো যাই হোক, আমরা ভালো ভালো কবিতা আবৃত্তি করছেন এবং ভালো পরিবেশনায় অত্যন্ত দক্ষতা নিপুণতার সাথে সাথী মিত্র মুস্তাফির পরবর্তী আবৃত্তিতে চলে যাচ্ছি। শ্রদ্ধেয় কবি কাজী নজরুল ইসলামের বাসন্তী। কুহেলির দোলায় চড়ে এলো ওই কে এলো রে, মকরের কেতন ওড়ে শিমুলের হিঙুল বনি, পলাশের গেলাস দোলা কাননের রং মহলা, ডালিমের ডাল উতলা লালিমার আলিঙ্গনে, না যেতে শীত কুহেলি ফাগুনের ফুল সেহেলি, এলো কি রক্ত চিলি করেছে বন উজালা, ভুলালে মন ভুলালে ওলো ও শ্যাম দুলালি, তমালে ঢাললি লালি নীলিমায় লাল দেয়ালা, ওলো ও ব্যস্ত বাগিস মাধবের নকল নবিশ, মধুরাত নাই হতে ইস মাধবীর কুঞ্জে হাজির, বলে ও মদন মোহন না যেতে শীতের কাঁপন, এলে যে থালায় এখন ভরিনি কুমকুম আবির, হারারা হরির গীতে মাতিনি আজও শীতে, অধরের পিচকিরিতে পুরিনি পানির হিঙুল, গাহিনী কোয়েল সখী মরল গরল ভখি, এখনই শ্যাম এলো কি আসেনি অশোক শিমুল, মোরা সই বকছি মিছে ওলো দেখ শ্যামের পিছে, এসেছে কে এসেছে দুলে কার চেলির লালি, তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথাই, এলে শ্যাম আসবেনি রায় শ্রীমতী শ্যাম দুলালি, পৌষের রিক্ত শাখায় বধূ যেই বংশী বাজায়, নীলা রং লাল হয়ে যায় ফুলে হয় ফুলেল আকাশ, এলে শ্যাম বংশীধারী গোপনের গোপ ঝিয়ারি, ফুল সব শ্যাম পিয়ারি ভুলে যায় ছাড় গেহবাস, 27 মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে, আঙনে রঙন হাসে আমাদের সেই তো হরি, শ্রীমতীর লাল কপলে দোলেলো পলাশ দোলে, পায়ে তার পদ্ম ডোলে দিল বোন আলা করি, পায়ে তার পদ্ম ডোলে দিল বোন আলা করি। বাহ, আজকে সকাল থেকে যেভাবে আজকের ভাবনাকে আলোকিত করে রেখেছেন সাথী মিত্র মুস্তাফি, অবশ্যই প্রশংসার যোগ্য। আর বসন্তের এক ঝলক রঙিন হাওয়া তো ছড়িয়ে গেলই, আর নজরুলের অনবদ্য রচনা। নজরুল আপনারা জানেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন, রাধাকৃষ্ণকে কেন্দ্র করে এই লেখা। কিন্তু নজরুল নিজেও জানতেন আমরা যদি সেই পরমাত্মার দিকে তাকাই, কৃষ্ণ কথাটি তো এসছে কৃষ ধাতু থেকে, যিনি আমাদের আকর্ষণ করছেন, আর রাধা রাধ ধাতু থেকে, আমরা যারা আরাধনা করি। অর্থাৎ সেই অর্থে আমরা সবাই রাধা, আমরা সেই পরম করুণাময়ের সন্ধান করি, তিনিই কৃষ্ণ। তবে যাই হোক, এক্ষেত্রে লৌকিক বিষয়টাতেই প্রাধান্য দিয়েছেন তিনি। নজরুল ইসলাম তো আমাদের বাংলা সাহিত্যকে কালজয়ী করে গেছেন, বাংলা কবিতার জগৎকে, আমরা কথা অস্বীকার করতে পারি না। আজকের বিভিন্ন ভারতবর্ষে যখন তাকাই, যখন জাতপাতের নানা বিভাজন দেখি, তখনও কিন্তু নজরুলের কথা বারে বারে আমরা স্মরণ করি। ধন্যবাদ নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করার জন্য সাথী মিত্র মুস্তাফিকে। আমরা পরের কবিতায় চলে যাচ্ছি। পরের কবিতাটি কবি আমার ভীষণ প্রিয় কবি আর্য তীর্থের লেখা, বিকর্ণ। যাজ্ঞ সেনের খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন, দায়ে ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে 5 জন। দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষকাম,
হস্তিনাপুর দেখছে বসে ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে আর্ত চেঁচান বৌমাতার, নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হা হা, রাজার দলের লোক তো সে, শর্তবিহীন সমর্থনে তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম দ্রোণ কৃপ নীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটা লোক, 100 ভাইয়ের একজনা। তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না। যতগৃহে কারেন্নিরা, অন্তত তা নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারীর আব্রু কেউ, স্তব্ধ জিভের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে। মহাবলী পাণ্ডবেরও তখন গলায় সে সুর নেই। রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের স্বর আমরা যারা কিচ্ছুটি নই, একটি মোটে ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল। পোষ্যভাবেই যাবনা চেবাই অন্ধ এবং নিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ। কবি আর্যতীর্থ অত্যন্ত সুনিপুণ কৌশলে এই কবিতার মধ্য দিয়ে একটা সামাজিক পরিস্থিতির মূল্যায়ন করেছেন, এবং যেখানে দেখা যাচ্ছে এই যে একটি লাইনে তিনি বলছেন রাজার কথাই আসল কথা, যেহেতু আমরা রাজার লোক। সুতরাং আমাদের আজকের ভাবনার দর্শকরা অত্যন্ত গুণী এবং তারা বোঝেন, যা বুঝবার বুঝবেন। আমরা সাথী মিত্র মুস্তাফির পরবর্তী কবিতায় চলে যাব। এখন একটি কবিতা, কবিতাটি লিখেছেন প্রমথনাথ বিশী। তার কবিতা বলো বলো বলো। তুমি আমার মনের কথা জেনে ফেলেছ, ওইখানে তোমার জিত। আমি তোমার মনের কথা জানতে পারলাম কই? আপন অন্তরের অগাধ রহস্যের মধ্যে বসে আছো অমাবস্যার করপুটে, দ্বিতীয়ার চন্দ্রকলাটির মতো। ঠিক একটুকু আলো, যাতে দেখা না দিয়েও দেখতে পারো অনায়াসে। সত্যি তোমায় জানতে পারলাম কই? যদি বলি তোমায় ভালোবাসি, তুমি হাসো। যদি শুধাই আমায় ভালোবাসো, বলো না। এত নিশ্চিত, এত অসংশয়, মরুভূমির সূর্যোদয়ও বুঝি এত নিশ্চিত নয়। শুধুই বলি কেন কেন কেন, কেবলই উত্তর পাই কেনর আবার উত্তর কি? ওই উত্তরহীন উত্তর দেবার সময় কখনো মুখ তুলে চাওনি। হঠাৎ একদিন চোখে চোখে গেল ঠেকে, প্রত্যাশিত উত্তর গেল বেঁধে। শুধু বললে তুমি না কবি, বললে কবিরা নাকি অন্তর্যামী। না গো না, তবে আমিও বলি আমি কবি নই, শিল্পী নই, আমি অন্তর্যামী নই। আমি মনের কথা মুখে শুনতে চাই, মনের কথাকে দেখতে চাই। তোমার দুই চোখে প্রস্ফুটিত মানুষস্বরের অন্তর্ভেদী, উদ্যত উদ্গত উদ্ধত
পূর্ণায়ত পদ্মটির মতো। আমি মনের কথাকে দেখতে চাই তোমার সর্বাঙ্গে প্রতিফলিত, তোমার বসনে ভূষণে নয়নে অধরে, তোমার শিথির সীমান্ত থেকে পায়ের নখাগ্র অবধি। সূর্য কিরণে কচি নারিকেল গুচ্ছ যেমন চোখ ঝলসিয়ে দিতে থাকে, তেমনি প্রসারিত পদ্মপত্রের মসৃণ নীলিমায় সেই কথাটি টলমল করে উঠুক তোমার অন্তরের শুক্তি নিঃসৃত একটি মাত্র মুক্তোর মতো। বলো বলো বলো। ধন্যবাদ আমাদের আজকের আবৃত্তিকার সাথী মিত্র মুস্তাফিকে। সাথীর কণ্ঠে পরবর্তী আবৃত্তিতে চলে যাচ্ছি। এবারে একটি আঞ্চলিক কবিতা আমি আবৃত্তি করব। আমাদের দেশে এই অভাব অনটনের জন্য অনেক অনেক প্রতিভা নষ্ট হয়ে যায়, সেরকমই একটি নিদর্শন লিখেছেন ডক্টর সোমনাথ দে, অনটন। সোননামে নাম কি তোর ফুলমণি? সে জান হ্যাঁ, তোর কি হবে শুনি? খবরের কাগজের লোক আমরা। কি জানতে চাস বল তোরা? পেয়েছিলি যে মেডেল অলিম্পিকে, ও সব এখন ফিকে। প্র্যাকটিস করিস রোজ, কেউ রাখে না খোঁজ। মা করে কি? ও বাবুর ঘরে ঝি। বাবা কি করে? থাকে লেসার ঘরে। পাশ খেতে রোজ, রেখেছে কি কেউ খোঁজ? কেন এত উন্নয়ন প্রকল্প, ও সব মন গড়া সংকল্প। ছাদ নেই ঘরে, উড়ে গেছে ঝড়ে। পাসনি কোনো অনুদান, নেই কোনো তার গুণমান। মেডেলটা একবার দেখতে চাই। ওটা ওটা তো বাবু মোর কাছে লাই। সে কি, কোথায় রেখেছিস সেটা? মোর কোচের কাছে আছে ওটা। সোনার মেডেল রাখিসনি কেন ঘরে? ভাঙা ঘরে যদি নিয়ে যায় চোরে। তবে কি এমনটাই ঘটবে নিত্য? বুঝলি বাবু, আসলে অনটনটাই সত্য। আসলে অনটনটাই সত্য। সত্যি সেই রবীন্দ্রনাথ লিখেছিলেন, হেমর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তারপরে আজকে আমাদের দেশের যে চালচিত্র, যে অর্থনৈতিক অবস্থান, আমাদের নাকি প্রচুর বিলেনিয়ার্স, যেটা সম্ভবত বলা হয়, প্রচুর সংখ্যায় তারা আছে। এবং একদিক থেকে আমাদের কেন্দ্রীয় সরকার দেখাচ্ছেন যে প্রায় প্রথম 3টি দেশের মধ্যেই ভারতবর্ষ এসে যাচ্ছে অর্থনৈতিক উন্নয়নে। কিন্তু যখনই আমরা এই যে সম্পদের বিকেন্দ্রীকরণে যাব, যখন মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া গড়পড়তা আয়ের জায়গায় যাব, তখন দেখা যাবে ভারতবর্ষ বোধহয় সম্ভবত 90টা দেশেরও নিচে চলে গেছে। অর্থাৎ এই যে এইভাবে একটা কর্পোরেট ব্যবস্থা যদি চালু থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই যাতনা, এই যন্ত্রণা থেকে যাবে। দুবেলা না খাওয়া মানুষের সংখ্যা ক্রমশ বাড়বে। এটাও ভারতবর্ষের একটা কি বলবো দুঃখের দিক। যাই হোক, কবি কবির মতন লিখেছেন, আবৃত্তিকার আবৃত্তির মতকারের মতন লিখেছেন, কিন্তু আমি আমার পরিচালক হিসেবে আজকের ভাবনার যে মূল ভাবনাটা ছড়িয়ে দেওয়া, সেটার চেষ্টা করলাম। আমরা পরের কবিতায় যাচ্ছি। কবি শুভ দাশগুপ্তের সমাধান। আমাদের রোজকার জীবনে একটা মহা সমস্যা দেখা দিয়েছে। আজকাল অবশ্য সব কিছুকেই আমরা মহা আখ্যা দিতে অভ্যস্ত হয়েছি। মহা লেবুওয়ালা সাবান, মহা তাজগিওয়ালা শ্যাম্পু, মহা শক্তিধর ডিটারজেন্ট, এইরকম সবই এখন মহা। আমাদের রোজকার জীবনে যে সমস্যাটা মাথা চাড়া দিয়েছে, সেটাও ওরকম মহাই। সমস্যায় পড়লে সবাই যা করে, আমিও তাই করলাম। সমস্যাটা সকলকে জানানোর জন্য ছটফট করতে লাগলাম। প্রথমে সেজদাকে ফোন করলাম।
সল্ট লেকে সেজদার মস্ত বাড়ি, রান্নাঘরে বাথরুমে সাদা মার্বেল, ছাতে মহার্ঘ বাগান। সেজদা বাড়ি ছিল না, বৌদি ফোন ধরল। হ্যালো, কে? ও ভোম্বল, কি খবর? তুমি তো আর আসোই না। শোনো বৌদি, একটা সমস্যা হয়েছে। জানি জানি, অলরেডি শুনেছি, কিন্তু ভম্বল আমরা তো এবার পঞ্চমীর দিনই চলে যাচ্ছি, জানো, এবারে উটি যাচ্ছি। ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। কত সিনেমার শুটিং হয়েছে ওখানে, জানো তো উটিতে না মিঠুনের একটা হোটেল আছে। ফোন ছেড়ে দিলাম, মেজদাকে ফোন করলাম। মেজদা অধ্যাপক মানুষ, ঘোরতর বিপ্লববাদীও বটে। গলার আওয়াজ অমিতাভ বচ্চনের মতো গম্ভীর। হ্যালো, কে? ভোম্বল, কি? তোর সেই সমস্যা? হ্যাঁ শুনেছি, বাট আই এম হেল্পলেস। পুজোর পরেই আমাদের একটা কনফারেন্স আছে বম্বেতে, তাই এবারে আমরা পুজোর ছুটিতে বম্বে যাচ্ছি। একেবারে কনফারেন্স সেরেই ফিরবো। এবারটা তুই একটু ম্যানেজ করে নে ভোম্বল। ফোন কেটে গেল। আমি আমার একমাত্র বোন তপতিকে ফোন করলাম। তপতিকে আমি টেপি বলে ডাকি। টেপি, তুই অন্তত আমার সমস্যাটা, ছোটদা প্লিজ, তুই এই সমস্যাটা আমাকে ট্রান্সফার করিস না। তুই তো জানিসই গত 3 বছর আমরা কোথাও যেতে পারিনি, ওর তো ছুটিই মেলে না। প্লিজ ছোটদা, এবারে আমরা আন্দামান যাচ্ছি, তোর ভাগ্নেরাও খুব নেচে উঠেছে, প্লিজ ছোটদা। ফোন রেখে দিলাম। পাবলিক বুথ, অনেকগুলো পয়সা গচ্চা গেল। বুথ থেকে বেরোতে পাড়ার অনিমেষদার সঙ্গে দেখা হলো। কিরে ভোম্বল, এত রোগা হয়ে গেছিস কেন? এখনো চাকরি বাকরি হলো না? তোর দাদারা সব এত বিগ শট, তাও? আমি কিছু না বলে ট্রামে উঠে পড়লাম। তারপর সন্ধ্যের মুখে 18 নম্বর নস্করপাড়া লেনের মান্ধাতার গলির মধ্যে ঢুকলাম। গলির মধ্যে একটা ভাড়া বাড়ির ভাঙাচোরা ঘরে আমি আর আমার মা থাকি। হ্যাঁ, আমার মা, আমার বড়দা, মেজদা, সেজদা, তপতি, সবার মা। মা অসুস্থ, মার অনেক বয়স হয়েছে, তার উপরে রোগে ভুগে ভুগে খিটখিটে অধৈর্য। কিছু ব্যবস্থা হলো ভোম্বল? মা বিছানা থেকে জিজ্ঞেস করলো। আমি হঠাৎই রেগে গেলাম, কেন কে জানে। রেগে গলা চড়িয়ে বলতে লাগলাম, না, ব্যবস্থা হলো না, হবেও না কোনো দিন। পুজোর ছুটিতে সারা পশ্চিমবাংলার লোক বেড়াতে যাচ্ছে, তোমার হাওয়া বদল করা হবে না। তোমার ছেলেরা যে যার বউ বাচ্চা নিয়ে ভারত ভ্রমণে যাচ্ছে, তাদের সবার বাড়িতে তালা। পুজোয় তুমি এখানেই থাকবে, এই 18 নম্বর নস্করপাড়া লেনের এই অন্ধ গলির স্যাঁতস্যাঁতে ঘরে তুমিও থাকবে, আমিও থাকবো। আমি রান্না করব, তুমি খাবে, তুমি বকবক করে বিলাপ করবে, আমি শুনবো। কলকাতার শুদ্ধ লোক পুজোয় ঠাকুর দেখতে বেরোবে। আমি আমার টিউশনির টাকায় তোমার ওষুধের জন্য মেডিকেল স্টোরে লাইন দেব, আর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সব কেটে যাবে। বলতে বলতে খেয়াল ছিল না, হঠাৎই দেখলাম আমার খিটখিটে বুড়ি মা অঝরে কাঁদছে। মা, কি হলো? মা উত্তর না দিয়ে আমার দিকে সেই দৃষ্টিতে তাকালো, জল্লাদের খাঁড়ার দিকে যেরকম মার্ত চোখে তাকায় বলির পশু। তারপর 2 দিন মার কোনো কথা বলেনি। কাল ভোরে আমার মা মারা গেলেন। আমি এখন একা। পুজো আসছে, বাতাসে শিউলির সুবাস। দাদারা বোনেরা সবাই ভারতবর্ষের নামি দামি মন্দিরে ভক্তি ভরে পুজো দিচ্ছে, প্রণাম করছে। আমি মার শূন্য খাটে একা বসে আছি। একতলার এই ছোট ঘরটায় কেমন যেন মায়ের গায়ের গন্ধ। পুজো আসছে, মা 18 নম্বর নস্করপাড়া ছেড়ে হাওয়া বদলে যেতে চেয়েছিল। এখন শরতের হাওয়ায় হাওয়ায় শুধু মায়েরই গায়ের গন্ধ, শুধু মায়েরই গায়ের গন্ধ। ধন্যবাদ সাথী মিত্র মুস্তাফিকে। আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার,
তাপস নাগ। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30